আসুন আজকের গল্পটি সমুদ্রের তীর ধরে হাঁটতে হাঁটতে করে ফেলি। কিরে সায়ন্তনী, তোর পলাশ কাকু ছবিটা আজও বানিয়ে উঠতে পারেনি? ক্লায়েন্টকে কদিন আটকে রাখবে বলতো? তোর কথা মতোই তো তোর ছোটবেলার আঁকা শেখানোর মাস্টারমশাইকে কাজটা দিলাম আমি। কোনো দায়িত্বটাই ঠিক করে হবে না তোর দ্বারা, তাই না রে? কি উত্তর দেবে এখন সায়ন্তনী? এমনিতেই পলাশ কাকুকে কদিন ফোনে পাচ্ছে না ও। আজ একবার কাকুর বাড়িতে ঢু মেরে আসবে ঠিকও করেছিল, তার আগেই বাবুকে এখন কৈফিয়ত দাও। ফোনের মধ্যেই চিৎকার করে ওঠে সায়ন্তনী, না হবে না, জানিসই তো তোর ওই হাগ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে কোনোটাই তো আমার জন্য ঠিক করে পালন করতে পারিস না। তাহলেও আমারও তো পিছনে পিছনে ঘুরিস কেন তুই রক্তিম? এবার আমার আশাটা ছাড় তুই এবারে। নে হালুয়া, বলছি ছবির কথা, উনি চলে গেলেন উনার লাইনে। তা বললি যখন আবারও তাহলে আর একবার শোন। ছাড়বো তো নাই, বরং তোর সঙ্গে আমি ততদিন জুড়ে থাকবো যতদিন তুই আমার এই মন ছুঁয়ে থাকবি। আর কতবার বলতে হবে তোকে যে শুধু শরীরে শরীর ছুঁয়েই কি ভালোবাসা হয়? বুঝলি কিছু? এবারে কাজের কথা বল। ছবিটা পাবো কবে? ঠিক হয়ে যাবে, আজ সন্ধ্যায় তোর অফিসে ক্লায়েন্ট আসার আগে পৌঁছে যাব। দেখি তার মধ্যে পলাশ কাকুর বাড়ি যাব একবার। সত্যি, তাও 2 মাস আগে পলাশ কাকুকে ছবিটার কথা বলে রেখেছিল সায়ন্তনী। বলে তো দিল হয়ে যাবে, কিন্তু পলাশ কাকু এত যে কেন দেরি করছে? কোনোবার তো এমন করে না। দেখতে হবে একবার উনার বাড়ি গিয়ে। মায়ের লাল রঙের শিফন শাড়িটা নিজের দীর্ঘাঙ্গী ছিপছিপে শরীরের এদিকে ওদিকে ঘুরিয়ে ফিরিয়ে আয়নার সামনে দেখছে সায়ন্তনী। একটু ফেঁসে গেলেও রংটা ভারী চমৎকার। তার উপর কপালে ছোট্ট মেরুন টিপ লাগাতেই দাদুর আমলের সেগুনের কারুকার্য খচিত আয়নায় নিজের প্রতিবিম্বটা মোহময়ী হয়ে উঠল আরও। পিছনে কখন যে মা এসে দাঁড়িয়েছে খেয়ালই করেনি সায়ন্তনী। নিজের মোহময়ী প্রতিচ্ছবির পাশে ধূসর মুখচ্ছবিটা ভেসে উঠতেই মায়ের দিকে মুখ ফেরালো সায়ন্তনী। শুধু লালিত্য আর প্রেমের ছোঁয়াটুকু লেপে দিলেই মায়ের মুখটাও যেন সায়ন্তনীর মতোই মোহময়ী হয়ে উঠত। কিন্তু ভাগ্যের পরিহাসে সন্দেহ আর অবসাদের ছায়া এসে ঢেকে দিয়েছে রঞ্জনা, মানে সায়ন্তনীর মায়ের মুখখানি। কখনো কখনো সেই ছায়াতে আজকাল ঢাকা পড়ে যাচ্ছে অপত্য মাতৃস্নেহটুকুও। কিরে শানু, লাল শাড়ি পরে বুঝি আজও আবার রক্তিমের সাথে দেখা করতে চললি? যাও, তবে যা করবে সব বুঝে সুঝে করলেই ভালো, আমি তো আগেও বলেছি। এর মধ্যে আবার বোঝার কি আছে মা? রক্তিমকে তো সেই কোন যুগ থেকেই চেনো তুমি, তাও এখনো বিশ্বাস করতে পারলে না? তাছাড়া রক্তিমের অফিসের একটা প্রজেক্টের কাজে যাচ্ছি, কোনো ডেটে যাচ্ছি না। লাল শাড়ি বেমানান লাগলে খুলে অন্য পরে নিচ্ছি। হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেল সায়ন্তনীর। মা ভালো করেই জানে রক্তিমের দেওয়া প্রপোজাল সায়ন্তনী কবেই ফিরিয়ে দিয়েছে। তবুও ছেলেটা বিয়ের জন্য সায়ন্তনীকে রাজি করাবার চেষ্টা ছাড়ে না। আজকের তো চেনা জানা নয় ওদের, সেই নার্সারি স্কুল থেকে। এমনকি কদিন আগেই রক্তিমের জন্মদিনের দিন ওদের বাড়িতে রক্তিমের বাবা, মা, দিদি সবাই সায়ন্তনীকে খুব চাপ দিচ্ছিল বিয়ে করার জন্য। আসলে ওদেরকেও দোষ দেওয়া যায় না। রক্তিম এখন সত্যিই বিবাহযোগ্য, নিজের ইন্টেরিয়ার ডিজাইনিং এর ব্যবসাটা বেশ দাঁড় করিয়ে ফেলেছে। আর না দাঁড় করালেই বা কি হতো? ধনী ব্যবসায়ীর বাবার অগাধ টাকার উত্তরাধিকারিত্ব পয়সা করে নিয়ে চিন্তা ছিল না কোনোদিনই। শুধু সায়ন্তনীর একটা হ্যাঁ বলার অপেক্ষায় সবাই। লাল শাড়িটা এক টান মেরে খুলে আলমারি থেকে একটা নীল রঙের কামিজ বের করে গায়ে ঢোকালো সায়ন্তনী। টিপটাও এক টানে খুলে দিল। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বেরোনোর আগে মাকে বলে গেল সে, এবারে ঠিক আছে তো? বুঝে সুঝে চলার মতো লাগছে তো? খুশি হয়েছো এবারে? সন্ধ্যে 7টার মধ্যেই চলে আসবো, তার আগে ফোন করবে না যেন। রঞ্জনার কোনো উত্তরের অপেক্ষা না করে হনহনিয়ে বেরিয়ে গেল সায়ন্তনী। রঞ্জনা নির্বিকার চিত্তে পুরানো আমলের পালঙ্কটার উপরে উঠে গা এলিয়ে দেয়। বাইরে তখন খাঁ খাঁ দুপুর। একটা কাক ক্লান্ত স্বরে কা কা জুড়েছে। খাটের উপর এলোমেলো লাল শাড়িটা গুছিয়ে রাখেও। একবারের জন্য মনে হয় মেয়েটাকে দিব্যি বানিয়েছিল লাল শাড়িটাই। রক্তিমের সাথে যদি কোথাও যেতই কিংবা ভবিষ্যতের বোঝাপড়াটুকু করেও নিত, কি ক্ষতি বা হতো তাতে?
রক্তিম নিজে বা তার বাড়ির লোকজন তো চোখে হারায় সায়ন্তনীকে। কিন্তু প্রতিবারের মতোই পরক্ষণেই রঞ্জনার মনে পড়ে যায় তার ফেলে আসা শ্বশুরবাড়ির কথা। সেখানেও তো সকলে চোখেই হারাতো রঞ্জনাকে, কিন্তু শেষমেশ তার কি মূল্য চোখালো রঞ্জনা? তপ্ত দুপুরে মনে পড়ে যায় ধূসর কিছু স্মৃতি। তখন শ্বশুরবাড়িতে রঞ্জনার কোলে বছর তিনেকে সায়ন্তনী। স্বামী বিভাস শহরের খ্যাতনামা ব্যবসায়ী। শ্বশুরমশাই সংসারের সব ব্যয়ভার দায়িত্ব বিভাসের ওপর ছেড়ে নিশ্চিন্ত চিত্তে হরির নাম নিয়ে আছেন। বাকি ভাইদেরও বড়দার উপর অগাধ ভরসা। দাদার ছত্রছায়াতে থাকতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য। ছোট জায়ের মধ্যে কারো কারো এই নিয়ে একটু আধটু আপত্তি থাকলেও তার বেশি দিন ধোপে টেকেনি। শাশুড়িও ছিল নেহাত গোবেচারার মাটির মানুষ। স্বাভাবিকভাবেই বাড়ির অন্দরমহলের সর্বে সর্বা হয়ে উঠেছিল বড় বউ রঞ্জনা। তার বদলে ভালোবাসাটুকু উজাড় করে দিতে এক ফোঁটা কার্পণ্য রাখেনি রঞ্জনাও। দেখতে দেখতে বাড়ির মানুষদের জন্য নিজের সবটুকু সময় বরাদ্দ হয়ে গেল নিজেরই অজান্তে। নিজের স্বামী ছাড়াও শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ রঞ্জনার জন্য তখন সব থেকে জরুরি। কিন্তু কখনো ভেবে দেখার সময় হয়নি রঞ্জনার জরুরি মানুষগুলোর কাছে তার মূল্য ঠিক কতখানি ছিল। কিন্তু সে উত্তর পেতে খুব বেশি সময় লাগলো না। হঠাৎই বিভাসের ব্যবসা বিপর্যয়ের মুখে পড়তে শুরু করে। ভাইরা তা টের পেয়ে আগেই নিজেদের আখের গুছিয়ে অন্য ব্যবসা খুলে বসে। দাদাকে সারা জীবন ভরসা করে এলেও দরকারে দাদার ভরসা তারা আর হয়ে ওঠেনি। আর রঞ্জনার আধিপত্য নিঃশব্দেই অচিরেই হস্তান্তরিত হয়ে যায় ছোট জায়েদের কাছে। রঞ্জনার আর বুঝতে বাকি থাকে না বাড়ির মানুষগুলোর কাছে আসলে সে ছিল মূল্যহীন। ব্যবসায় দাদার খ্যাতি আর প্রাচুর্যের সঙ্গে সমানুপাতিক হারে রঞ্জনার সম্মান ওঠানামা করেছিল। জরুরি সে ছিল না, ছিল ঐশ্বর্য। তবুও হাসি মুখে সব মেনে নিতে কোনো দ্বিধা ছিল না তার, যদি স্বামীর সঙ্গটুকু তখন পেত রঞ্জনা। নিজেকে ব্যর্থ ব্যবসায়ী দেখতে নারাজ ছিল বিভাস। সংসার থেকে কেমন দূরে দূরে সরে যাচ্ছিল। বউ মেয়ের প্রতিও ক্রমশ টান কমতে শুরু করলো তার। হঠাৎই একদিন সবাইকে অবাক করে রঞ্জনাকে ডিভোর্স পেপার ধরিয়ে দিল। সে নতুন বিয়ে করতে চলেছে এক ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়েকে, যে কিনা কথা বলতে পারে না। না, বিভাসের কাছেও জরুরি ছিল না রঞ্জনা, জরুরি ছিল বিভাসের ব্যবসা। ধনী বাবার বোবা মেয়েকে বিয়ে করলে হয়তো আবার সেই ব্যবসা রমরমিয়ে চলবে। লজ্জায় ঘৃণায় মুখে কোনো আওয়াজ ফোটেনি রঞ্জনার। ডিভোর্স পেপারে সই করে সায়ন্তনীকে নিয়ে এক কাপড়ে সেদিন বেরিয়ে চলে এসেছিল এই বাপের বাড়িতে। ওই বাড়ির সবাই, এমনকি শ্বশুর শাশুড়িও তাকে আটকানোর চেষ্টা করেনি সেদিন। তখন যে এক ফোঁটাও জরুরি ছিল না সে কারো কাছে। তাই তো আজও সায়ন্তনীকে লাল শাড়িতে মেনে নিতে পারে না সে। সায়ন্তনীর বিয়ের নামেই গায়ে জ্বর আসে রঞ্জনার। যতই ভালোবাসা দেখাক রক্তিমের বাড়ির লোক, সময়ে আঘাত দিতে তো ছাড়বে না কেউই। ঘর পোড়া গরু সে, সিঁদুরে মেঘ দেখলেই তো ডরাবেই। কিন্তু তবুও আজ মেয়েকে বাধ্য হয়ে লাল শাড়িটা খুলে ফেলতে দেখে রঞ্জনার বুকের মধ্যে কেমন মোচড় দিয়ে ওঠে। আজ হঠাৎ মনে হচ্ছে প্রিয় মানুষদের দেওয়া ক্ষতের থেকে সায়ন্তনীর জীবনকে 7 হাত দূরে রাখতে চেয়েছিল সে। কিন্তু তা করতে গিয়ে নিজেরই অজান্তে সে মস্ত বড় কোনো ক্ষত দিয়ে ফেলেছে সায়ন্তনীর প্রেমহীন রুক্ষ জীবনে। তাই মেয়ের মনের এই দীর্ঘ দিনের ক্ষতের প্রলেপটাও বুঝিবা লাগাতে হবে আজ রঞ্জনাকেই। শাড়িটা আলমারিতে তুলে রেখে বাইরে বেরোবার জন্য প্রস্তুত হয় রঞ্জনা। ওদিকে তখন পলাশের বাড়িতে যাওয়ার পথে অটোতে চুপচাপ বসে সায়ন্তনীর মনে শুরু হয়েছে যুক্তি আর অনুভবের তুমুল লড়াই। ছোট থেকে মা বারবার বুঝিয়ে গেছে এ ধরাতলে ভালোবাসার ভরসার মানুষের অস্তিত্ব কবেই হারিয়ে গেছে। কিন্তু নারীত্বের অনুভব দিয়ে সায়ন্তনীর রক্তিমের ওপর বড়ই ভরসা করতে ইচ্ছে করে প্রাণ ঢেলে ভালোবাসতে। যদিও কোনো দিনই তার বলা হয়ে ওঠেনি রক্তিমকে। তার কারণ যে শুধু মায়ের আপত্তি তা কিন্তু নয়, বাবার প্রতারণার কাহিনী সায়ন্তনীকেও বারংবার ফেলে দেয় দোলাচলে।
পলাশের বাড়িতে পৌঁছে খানিকটা হতভম্ব হয়ে যায় সায়ন্তনী। খাটের ওপর শুয়ে পলাশ কাকুর বউ, কতই বা বয়স হবে, এই 50-এর কাছাকাছি। 1 মাস আগে হঠাৎ স্ট্রোকে এক পাশটা পুরোটাই অসাড় হয়ে গেছে ভদ্রমহিলার। তাই বোধহয় পলাশ কাকু রক্তিমের ক্লায়েন্টের নতুন ফ্ল্যাটের দেওয়ালে লাগানো ছবিটা শেষ করে উঠতে পারেনি। কিন্তু কি করে এই অবস্থার কথাটা তুলবে সায়ন্তনী? কাকু তখন নির্বিকার চিত্তে কাকিমাকে একটি বাটি চামচে খাওয়ানো শেষ করে গামছা দিয়ে মুখটি মুছিয়ে দিচ্ছে। মোছাতে মোছাতে কাকু নিজেই কথাটি তোলে, বুঝলি, আমার মেয়েটা তো কদিন আগেই হোস্টেলে চলে গেল। সারাদিনের কাজের মেয়েটাও আমি আর্ট স্কুল থেকে ফিরলেই বাড়ি চলে যাই, তাই কাজের চাপে তোর ছবিটা আর শেষ করতে পারিনি। খুবই লজ্জিত রে আমি সায়ন্তনী। না 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 কাকু, তুমি অমন বলো না, তোমার বাড়ির পরিস্থিতি দেখে আমি সব বুঝতে পারছি। রক্তিমকে বলে দেখি ক্লায়েন্টের কাছ থেকে আরেকটু সময় পাওয়া যায় কিনা। কিন্তু আমি শুধু ভাবছি, তুমি এই সব এক হাতে সামলাচ্ছ কি করে কাকু? কষ্ট তো খুব হচ্ছে রে মা, কিন্তু প্রিয় মানুষটার জন্য বোধহয় সব কষ্টই সওয়া যায়। তোর কাকিমা আমায় চিনতে পারে আমার জন্য, সেই নতুন বউয়ের মতন অপেক্ষা করে, আবার অভিমানও করে। বলতে পারিস ওর সবটুকু দিয়ে আমার মনকে ছুঁয়ে থাকে ও। শরীর দিয়ে শরীর ছুঁয়েই কি শুধু ভালোবাসা হয় রে মা? অন্যভাবেও ভালোবাসা যায়। রক্তিমও ঠিক এই কথাই তো বলে বারবার, যারা ভালোবাসতে জানে তারা বোধহয় এমনই হয়। আজ সায়ন্তনীর মননে তার বাবার প্রতারণার কাহিনীর কালো চিত্রের ওপর ভালোবাসার লাল রঙের প্রলেপ লেপে দিল পলাশ কাকু। শুধু পলাশ কাকু নয়, পলাশ কাকু আর রক্তিমের মতন কিছু মানুষেরা, যাদের কাছে ভালোবাসার মানুষটির থেকে জরুরি বোধহয় আর কিছুই নেই। তাই তো ভালোবাসা চিরন্তন এই ধরাতলে। রক্তিমও তাই সায়ন্তনীর অবহেলা উপেক্ষা করেও এত দিন ধরে ভালোবেসে যেতে পেরেছে। বাড়িয়ে গিয়ে আবার লাল শাড়িটা আজ পরবে সে, আজ গ্রহণ করবে রক্তিমকে। কাকুর বাড়ি থেকে বেরিয়েই ফোন লাগায় মাকে, মা আমি আসছি, লাল শাড়িটাই আজ পরে যাব, সে তুমি যাই বলো। রক্তিম ভালোবাসার দাম দিতে পারবে মা, তুমি দেখো। আরো কিছু বলতে যাওয়ার আগেই মায়ের গলা ভেসে আসে, আমার লাল শাড়িটা বোধহয় ভালো ছিল না রে শানু, তাই কেমন ফেসে গেছে। আমি এখন দোকানে তোর জন্য নতুন একটা লাল শাড়ি কিনছি, বেশ সুন্দর আর মজবুতও লাগছে, এটা পরেই যাবি তুই। বুঝিবা মেয়ের মনের দোলাচল সাঙ্গ হলো এতদিনে। অবিশ্বাস আর প্রতারণার ক্ষতর উপর ভালোবাসা আর ভরসার প্রলেপ পড়ে গেল আজ। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সেই কামনায় আজ এতটুকুই।